হঠাৎ কি এমন হলো, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার কিংবা 2024 সালের জুলাই আগস্টে যারা রেজিম চেঞ্জের ছিল, যাদের বলা হয় জুলাই যোদ্ধা, তাদের মধ্যে কেমন যেন একটা ভীতি কাজ করছে, একটা আতঙ্ক কাজ করছে। তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছে কিংবা যাবার চেষ্টা করছে। আবার কেউ কেউ অনুশোচনা, আত্মগ্লানিতে ভুগছে। তারা বলছে যে আমরা প্রতারিত হয়েছিলাম, আমরা বুঝতে পারিনি, আমরা ভুল করেছি। তো আসলে ঘটনাটা কি হয়েছে, আসুন আজকে সেটি বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। ঢাকার গোপীবাগের ঘটনা। একজন তরুণী, সে রাস্তার পাশে তালের শ্বাস বিক্রি করছিলেন একজন। তো সেখানে যেয়ে সে কয়েকটা তালের শ্বাস খেয়েছে। তালের শ্বাস খাওয়ার পরে ওই বিক্রেতা তার কাছে বলেছে যে টাকা দেন। তা বলেছে কিসের টাকা, তুই আমার কাছে টাকা চাইস, তোর এত বড় সাহস, তুই জানিস আমি কে? আমি জুলাই যোদ্ধা। তো এখন বিক্রেতা তো গরিব মানুষ, উনি চুপ করে আছে। তো আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করেছে, এবং একজন তরুণী হওয়া সত্ত্বেও আশেপাশের মানুষ যা তাকে কিল ঘুষি শুরু করছে। তুই কিসের জুলাই যোদ্ধা, তুই তালের শ্বাস খাইছিস, তুই টাকা দিবি গরিব মানুষের সাথে বলে তারে বেদম মায়। একটা ছোট্ট ঘটনা, কিন্তু এটাই জুলাই যোদ্ধাদের বর্তমান অবস্থা। এবং এই জুলাই যোদ্ধারা, এদের একটা বড় অংশ 5ই আগস্ট 2024-এর পরে চাঁদাবাজিতে মেতে উঠেছে, মব সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে। এবং যারা চাঁদাবাজি করেছে, মব সন্ত্রাস করেছে, এদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড একটু অ্যাসেস করে দেখা গেছে যারা আসলে খুবই অত দরিদ্র পরিবার থেকে এসেছে। এবং মানে তারা এই সুযোগে দে ওয়ান্টেড টু মেক দেয়ার ফরচুন, অনেক টাকা তারা উপার্জন করেছে। এই যে গাজীপুরে একটা মেয়ে সুরভি, সম্প্রতি শুনলাম যে সে নাকি ভারতে গিয়েছিল, সেখানে এক কোন দেশের ভিসার জন্য চেষ্টা করবে এবং সে বিদেশে চলে যাবে। তো এই সুরভি গ্রেপ্তার হয়েছিল, সে যে বাসার থেকে গ্রেপ্তার হয়েছিল আপনারা দেখেছেন যে কি অবস্থা। সেও নাকি গাজীপুরে ব্যাপক চাঁদাবাজি করেছে এবং তার বিরুদ্ধে 50 কোটি টাকা চাঁদাবাজির ওই অভিযোগ উঠেছিল। তো এই হলো জুলাই যোদ্ধা, এখন তারা বিদেশে চলে যাচ্ছে। এবং এই জুলাই যোদ্ধা নিয়ে ব্যাপক আলোচনা আবার শুরু হবার অন্যতম কারণ হলো যে সম্প্রতি একজন ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার মারা গেছেন। কারিনা কায়সারের বাবা হলেন ফুটবলার কায়সার হামিদ। তিনি একসময় মোহামেডানে খেলতেন, জাতীয় দলেও খেলতেন, এবং আমাদের যেসব বন্ধুরা মোহামেডানের সাপোর্টার ছিল, কায়সার হামিদ তাদের কাছে হিরো ছিল। কিন্তু পরবর্তীতে কায়সার হামিদের নানান বিতর্কিত কর্মকাণ্ডে তার সেই অবস্থানটি আর আগের মতো নেই। এবং তিনি, তার মেয়ে কারিনা কায়সার, তারা সবাই আলোচনায় এসেছেন এই সম্প্রতি ঘটনায় যে কারিনা কায়সার তার অ্যাকিউট লিভার ফেইলিওর ডেভেলপ করেছিল। এবং কারণ সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো না, শুধু বলবো যে কারিনা কায়সার অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং করেছে তার বন্ধুরা, এবং আলটিমেটলি সে ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গিয়েছিল। তার লিভার ট্রান্সপ্লান্ট করবার কথা ছিল, সেটি হয়নি, সে মারা গেছে। এবং ওই ভেলোরের ওই ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে আমি পড়াশোনা করেছি কিছুদিন। সো ওই জায়গাগুলো আমি চিনি খুব ভালো করে। তো কারিনা ক্যাসারের বিষয়ে যেহেতু আসলো এবং তাকে কেন্দ্র করে এই জুলাই যোদ্ধা, এবং তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশে বিদেশে কারিনাকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবং যে এই তাহলে সেই কারিনা কায়সার যাকে আওয়ামী লীগের যে রিসার্চ অর্গানাইজেশন সিআরআই, তারা লেটস টক একটা অনুষ্ঠান করতো, সেইখানে তারা তাকে একেবারে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিল। আমাদের সিআরআই এর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বা সেই সময় অনেকে, তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের খুব মূল্য দিত এবং তাদের সে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত অ্যাক্সেস তৈরি করে দিত। কিন্তু ইনফ্লুয়েন্সাররা কোন রাজনৈতিক আদর্শ ধারণ করে কিংবা তাদের ডলার দিয়ে কেনা যায় কিনা, এগুলো কিন্তু কোনো বাজ বিচার ছিল না। কিন্তু আজকে দেখলাম যে কারিনা কায়সার মারা গেল। কারিনা কায়সারের মৃত্যুর পরে তাকে নিয়ে যে পরিমাণ ট্রল করা হয়েছে, এবং জুলাই যোদ্ধা শব্দটা এখন আসলে একটি গালি হয়ে গেছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কারিনা কায়সারের মা বলতে বাধ্য হয়েছে যে আমরা জুলাই যোদ্ধা না। মানে জুলাই যোদ্ধাটা একটা গালি, এটা একটা কলঙ্ক আর কি। সো এই কলঙ্কের দাগ কেউ আর গায়ে নিতে চাচ্ছে না। তারা গণভবনে চুরি করে ছিল বলে যে ভিডিও আমরা দেখেছিলাম, সেটাও তারা অস্বীকার করে বলছে যে না, এটা আমরা বাইরে শুট করেছি, আমরা গণভবনে যাইনি। যা হোক,
চুন্নি, চোর, পুরা ফ্যামিলির উপর একটা ট্যাগ লেগে গেছে। তো এই হলো মানে কারিনা কায়সার। আমি এই নামটা আগে শুনিনি, এটা আমার হয়তো বয়সের কারণে কিংবা আমি হয়তো ওইসব বিষয়ে তো খোঁজও রাখিনি। কিন্তু আমি একটি কষ্ট পেয়েছি, গতকাল ঢাকা থেকে একজন মা আমাকে একটা ছোট্ট ক্লিপ পাঠিয়েছে, সেটাও এই কারিনা কায়সারের, এবং সেখানে দেখলাম যে কারিনা কায়সার একজন মাকে কিভাবে ট্রল করেছে। এবং আসসালামু আলাইকুম দেশবাসী, আমি আজ একটি মা হয়ে এই প্রথম আপনাদের কাছে এসেছি। আমার মেয়ে নারাজ শারমিন অনেক ভালো মাঠে খেলে, কিন্তু আমাদের কিছু পারিবারিক সমস্যার কারণেও এখন মাঠে খেলতে যেতে পারতেছে না। ওর হাঁটুতে সমস্যা, ও রাতে ঘুমালেও ঘুম পায়, অনেকক্ষণ না খেয়ে থাকলে ওর খিদা লাগে। ওর তুমি বলো, দেশবাসী বন্যা হয়েছে, আমাকে টাকা পাঠা। এছাড়াও আপনারা দেখেছেন যে সক্রেটিস মাহফুজ, এই ইনুস সরকারের যে ছাত্র বিষয়ক উপদেষ্টা, এবং যাকে ডক্টর ইনুস বিল ক্লিনটনের সামনে নিউ ইয়র্কে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাস্টার মাইন্ড মাহফুজ দুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে আওয়ামী লীগ তো সেদিনই ফিরেছে, যেদিন মপতন্ত্র কায়েম হয়েছে আওয়ামী লীগ তো সেদিনই ফিরেছে। হ্যাঁ, যেদিন ছাত্ররা 24কে 71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এসব অনেকগুলো দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছে। কিন্তু এই মাহফুজ যখন দায়িত্বে ছিল তখন কিন্তু এই মপতন্ত্রের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি, তখন কিন্তু সে এই 24কে গ্লোরিফাই করার চেষ্টা করেছে। তার আপন ভাইকে রেড ক্রসের বোর্ডে ঢুকাইছে, আরেক ভাই ইলেকশন করে হারছে। তো এখন যেহেতু কোথাও নেই, নিজেকে আলোচনায় রাখবার জন্য এইসব স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এই মাহফুজদেরও বিশ্বাস করবার কোনো কারণ নেই। কিন্তু আমি এই শেষে আবার সেই কারিনা কায়সারের কাছে ফিরে যাব। এই যে দেখতে চকচকে, হ্যাঁ, এইসব নাম জানা মানে চিনি না জানি না, কিন্তু ইনফ্লুয়েন্সার আয়না যে আমরা এদের মাথায় তুলে নাচছি, এই কাজটা যদি আমরা আমাদের পরীক্ষিত কর্মীদের দিয়ে করতাম, ছাত্রলীগের, যুবলীগের, তাহলে তারা এখন তো এমনি কিছু না পেয়ে জীবন দিচ্ছে, তাহলে সেইটা হতো তাদের জন্য একটা রেওয়ার্ড। এবং আজকে তারা যে হাসতে হাসতে জীবন দিচ্ছে, যে কোনো নির্যাতন সহ্য করছে, তখন সেটা আরো জাস্টিফাইড হতো। তো এটা একটা সব রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা, যে বাইরের কাকে এই চকচক করিলেই শোনা হয় না। রাজনীতিতে আপনি তাকে নিয়ে আগাবেন যার আপনার দলীয় আদর্শের প্রতি একটা কমিটমেন্ট আছে, এবং সেই কমিটমেন্টবিহীন ইনফ্লুয়েন্সাররা আপনারা মাথায় তুলে নেচে এখন হাতে হাতে ফলাফল পাচ্ছেন, তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। এবং একটা ছবি দেখলাম ফেসবুকে, মাহিম আহমেদ নামে একজন ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র, এবং সেও নাকি ইনফ্লুয়েন্সার। তার বাসায় গিয়েছে বর্তমানের যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আছেন বেন ক্রিস্টেনসন, তিনি হঠাৎ করে লাঞ্চে গেছেন। তো এখন সভাপতি এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এত বড় একটা দেশের রাষ্ট্রদূত একটা সামান্য ছাত্রের বাসায় কেন গেলেন। দুটো ব্যাখ্যা আমি পেয়েছি। একটা হলো যে কারণে আজকের এপিসোডটা করছি, যে জুলাই যোদ্ধা ইনফ্লুয়েন্সাররা ব্যাপক আতঙ্কে আছে, এরা মানুষজনের ঘৃণায় বাস করতেছে, রাস্তাঘাটে মানুষজন এদের ডাকাডাকি করে, সুযোগ মতো পাইলে এরাই এখন মবের শিকার হচ্ছে। তো এখন এই রাষ্ট্রদূত এদের বাসায় গেছে একটা মেসেজ দিতে যে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের সাথে আছি। আরেকটা ব্যাখ্যা যেটা পেয়েছি, যে এই ডিপ স্টেট বা এই বেন ক্রিস্টেনসনরা আবার নতুন করে একটা ভোট পাকানোর চেষ্টা করছে, এবং সেই কারণে তারা এই ধরনের ইনফ্লুয়েন্সারদের আবার অর্গানাইজ করার চেষ্টা করছে, কিন্তু ব্যাপকভাবে সেই আগের মতো সাড়া আর পাওয়া যাচ্ছে না। এবং একটা শ্রেণী, বিশেষ করে শিল্পী যারা আছে, তাদের মধ্যে এই অগাস্টের 5 তারিখে যে উল্লাস দেখা গিয়েছিল, 4 তারিখে যা বিক্ষোভ দেখা গিয়েছিল, এখন তারাও রিয়েলাইজ করছে যে দে মেড এ হিউজ মিস্টেক। জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে প্রতিকার পাওয়ার জন্য খোদ উচ্চ আদালতে যদি কেউ দ্বারস্থ হন, এবং উচ্চ আদালতের রায়টি যদি জনগণের বিরুদ্ধে যায়,
তাহলে আমরা কি ধরে নিতে পারি? এবং সেখানে যদি সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটে, সেক্ষেত্রেও বা আমরা কি ধরে নিতে পারি? ডক্টর ইউনূসকে বিএনপি সরকার বুকে আগলে ধরে রাখবে, এই সন্দেহ আমরা 12 ফেব্রুয়ারি নির্বাচন থেকেই করে আসছে এবং সেটি প্রতি ক্ষণে ক্ষণে প্রমাণিত হচ্ছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। এই যে হাইকোর্টের যে সিদ্ধান্তটি, হাইকোর্টের যে রায়, এর মধ্যে দিয়ে কি সাধারণ মানুষের মনে গুরুতর প্রশ্ন উঠবে না? আমরা জানি যে নিম্ন আদালত সরকারের ইচ্ছা অনিচ্ছায় চলে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ এখনো পৃথক হয়নি। সরকারের ইশারাতেই নিম্ন আদালত চলে, বিচারকরা চলেন, খুব স্বাভাবিক। কিন্তু হাইকোর্টের ক্ষেত্রেও যদি মানুষের মনে এই ধরনের সন্দেহ এস্টাবলিশড হয়, মানুষের আর যাওয়ার জায়গা কোথায়? ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো ধরনের তদন্তের কোনো নির্দেশনা উচ্চ আদালত থেকে আসবে কিনা সে বিষয়ে সন্দেহ আমি এর মধ্যেই করে রেখেছি। আপনাদের নিশ্চয় মনে আছে 2 দিন আগে বা 3 দিন আগে এই বিষয়ে যখন একটা রিট দায়ের করা হয় হাইকোর্টে, তখনই আমি এই সন্দেহটা পোষণ করেছি যে হামের টিকা নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়েও যদি হাইকোর্ট কিছু বলেও, অন্তত ইউনূস সরকারের যেই নানান ধরনের সিদ্ধান্ত, সেই সরকারের সময় নানান ধরনের যে বিতর্কিত কর্মকাণ্ড, সেই সব বিষয়ে তদন্তের কোনো নির্দেশ উচ্চ আদালত দেবে কিনা আমি যথেষ্ট পরিমাণ কনফিউজড। এবং আমার যেই সন্দেহ সেটি বাস্তবে প্রতিফলিত হলো। বর্তমান বিএনপি সরকার ইউনূস সরকারের সব উপদেষ্টাদের সেফ এক্সিট দিচ্ছে, এটি এখন ওপেন সিক্রেট। এবং সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় হচ্ছে, এই রিটটি যখন খারিজ করা হলো, তারপর পরই রিট আবেদনকারীদের বক্তব্য জানতে চাওয়া হলো গণমাধ্যমের পক্ষ থেকে। তারা বলেছেন যে তারা আপিল বিভাগে যাবেন, আপিল করবেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল তিনি যে কথাগুলো বলেছেন, তিনি যে সরকারের চাকরি করেন, রাষ্ট্রের চাকরি করেন না, সেটি একেবারে নগ্নভাবে প্রকাশ পেল। আমরা জানি যে অ্যাটর্নি জেনারেল সাধারণত সরকারের পার্সপেক্টিভে সার্ভ করে, কিন্তু তিনি তো আসলে রাষ্ট্রের আইনজীবী, তিনি তো সরকার কর্তৃক নিযুক্ত আইনজীবী নয়, তিনি রাষ্ট্রপতি কর্তৃক আইনজীবী। তারপরেও একটু রাগ ঢাক ছিল। কিন্তু বৃহস্পতিবার যেই ঘটনাটি ঘটল, তার পরিপ্রেক্ষিতে বর্তমান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের যে বক্তব্য, লজ্জায় আমাদের মাথা নত হয়ে যায়। তিনি কি বলছেন? সরকার রাষ্ট্র পরিচালনা করে, তারা কোনো দেশের সঙ্গে কোন ধরনের বৈদেশিক সম্পর্ক বা চুক্তি করবে, এটা সম্পূর্ণ সরকারের বিষয়, এ ব্যাপারে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এই বক্তব্য তিনি আদালতেও দিয়েছেন, পরে সাংবাদিকদেরও জানিয়েছেন। তার মানে কি সরকার যা ইচ্ছে তাই করবে? আমি শুধু বিএনপি সরকারের কথা বলছি না, মোটামুটি গড়ের উপরে সরকারকে, যে কোনো সরকারকে উদ্দেশ্য করে বলছি, মানে তারা যে কোনো দেশের সঙ্গে চুক্তি করবে, গণবিরোধী সিদ্ধান্ত নেবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে, এমন সিদ্ধান্ত নিতে পারে, সে বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে সাধারণ মানুষের যে দাবি, সাধারণ মানুষের যে চাওয়া, তার নিষ্পত্তি হবে কিভাবে? এটি কোন ধরনের অদ্ভুত যুক্তি? এবং তিনি বলছেন যে 1956 সালের যে ইনকোয়ারি অ্যাক্ট কমিশন, মানে এই আইনের অধীনে যে কমিশনগুলো গঠিত হবে, সেটি সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। ডক্টর ইউনূস খারাপ কাজ করেছেন না ভালো কাজ করেছেন, খারাপ কাজ করলে সে বিষয়ে তদন্ত যদি করতে হয়, সে বিষয়ে তদন্ত কমিশন সরকার গঠন করবে। সরকার যেহেতু এখনো পর্যন্ত মনে করছে না যে তদন্তের প্রয়োজন আছে, তাই এটি নিয়ে অন্য কারোর হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আদালতও নাকি হস্তক্ষেপ করতে পারবে না। এবং যারা আবেদন করেছেন তারাও নাকি কোনো ধরনের কোনো সংক্ষুব্ধ ব্যক্তি নন এই ধরনের রিট করার ক্ষেত্রে। ডক্টর ইউনূস সরকারের সময় যা যা ঘটেছে
তার খেসারতটি কাদেরকে দিতে হয়েছে? সাধারণ মানুষকেই তো, এই দেশ রাষ্ট্রকে। এই যে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তুমুল বিরোধিতা, কেন এটি করা হলো? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমরা সবাই জানি। যেমনটি ডক্টর ইউনূস গোলামি চুক্তি করে গেছেন, কথিত মার্কিন বাণিজ্য চুক্তি করে গেছেন, সেটি এখন বর্তমান বিএনপি সরকার বাস্তবায়নের জন্য একেবারে মন প্রাণ উজাড় করে কাজ করছে। সেই কারণেই ইউনূস সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে তারা কোনো কথা বলবে না, কথা বলতে চাইছে না, কোনো উপদেষ্টার বিরুদ্ধেও কোনো ধরনের অভিযোগ তারা আমলে নিতে চাইছে না, যার কারণে কোনো ধরনের তদন্ত কমিশন গঠন হোক তারা সেটি চায় না। কি সমস্যা ছিল এই ধরনের কোনো তদন্ত কমিশন গঠিত হলে? যদিও সেই তদন্ত কমিশন কতটা স্বাধীনভাবে কাজ করতো সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন থেকে যায়, কিন্তু শুরুতেই তো প্রশ্ন সরকারের পক্ষ থেকে আমাদের সামনে জাগিয়ে তোলা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় যে নানান ধরনের সিদ্ধান্ত, নানান ধরনের প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন, ঐকমত্য কমিশন গঠন, দেশ বিদেশি যে চুক্তিগুলো করা হয়েছে সেইগুলোর বৈধতা নিয়েই তো প্রশ্ন তোলা হয়েছিল। চট্টগ্রাম বন্দরের চট্টগ্রামে একটি বন্দর ডেনমার্কের কোম্পানির হাতে তুলে দেওয়া হলো, এমন চুক্তি করেছে ডক্টর ইউনূস। একটি অনির্বাচিত সরকারকে এটি পারে? আদালত এটি বোঝে না, এটি জানে না? আদালতে বিজ্ঞ বিচারকরা কি দেশে থাকেন না? অবশ্য থাকেন। তারপরেও তারা রিটটি খারিজ করে দিলেন। এই যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, তা নিয়ে যে মাসের পর মাস আলোচনা হচ্ছে, দেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের পক্ষ থেকে দাবি উঠছে এই চুক্তি বাতিলের, আমাদের মাননীয় বিচারকেরা এই বিষয়গুলো জানেন না, তারপরেও এই বিষয়ে চুপ করে রইলেন। এই যে ডক্টর ইউনূসের সময় 1.5 বছর ধরে, 18 মাস ধরে সারা দেশে মবের একটা অরাজত্ব, ধ্বংসের একটা রাজত্ব কায়েম করা হয়েছিল, আমাদের মাননীয় বিচারকরা জানেন না? সেই মবকে কারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, কারা উস্কানি দিয়েছে, কারা সব ধরনের সহায়তা করেছে? এই যে সংবিধান লঙ্ঘন করে একটি গণভোট অনুষ্ঠিত করা হলো, কিসের জন্য, কার জন্য, কার আয়োজনে, এর পিছনে কি ষড়যন্ত্র ছিল? দেশের প্রতিটি সাধারণ মানুষ যখন এই নিয়ে প্রশ্ন তুলছে, আমাদের মাননীয় বিচারকেরা জানেন না? টিকা নিয়ে ইউনূস সরকারের যে অব্যবস্থাপনা, খামখেয়ালি, উদাসীনতা, কিংবা যে প্রক্রিয়া টিকা কেনা হতো ইউনিসেফের মাধ্যমে, সেটি বাদ দিয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হলো, যেটিতে ইউনিসেফ বারবার সতর্ক করে দিয়েছে। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত 5টি চিঠিতে টিকা সংকট সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা 10টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের এই ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। এই বিষয়গুলো আমাদের বিচারকরা জানেন না, অথচ আমাদের বিচারকরা কি বলেছেন, যেটি রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে জানিয়েছেন যে আদালত নাকি বলেছেন এই ধরনের রিটের মাধ্যমে বিচার বিভাগ এবং সরকারের মধ্যে মুখোমুখি একটা অবস্থান দাঁড় করিয়ে দেওয়ার একটি মানসিকতা থাকতে পারে। আমাদের কিছু বলার নেই। আদালতের এই মন্তব্যের পরে আমাদের কিছু বলার নেই। আদালত কেন সরকারের মুখোমুখি দাঁড় করবে? তারপরে আসলে আমার মাথায় ঢুকছে না, সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত তার আদালত দিবে না অন্য যে কোনো বিষয়ে, কোনো রায়ের ক্ষেত্রে? তাহলে আদালত আছে কি জন্য? বিচার বিভাগ আছে কি জন্য? এর আগে টিকার অব্যবস্থাপনা নিয়েও একটি রিট করা হয়েছিল অন্য আরো অনেক আইনজীবীদের পক্ষ থেকে। সেখানে টিকার অব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য আদালত নির্দেশ দিয়েছে ঠিকই, কিন্তু ওই রিটেরই একটি আবেদন ছিল যে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের যে সর্বমোট 24 উপদেষ্টা, তাদেরকে যেন দেশটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালত কি বললেন? বললেন যে ডক্টর ইউনূস সহ অন্যান্যরা যে দেশ থেকে পালিয়ে যাবে এমন ধারণা কেন করা হচ্ছে? তাদের পক্ষ নিয়ে আদালত কথা বললো। কেন বলতে হলো? কেন নির্দেশনাটি এলো না দেশ ত্যাগের ক্ষেত্রে? কেন এত
মানে তাদের প্রতি একটা অস্বাভাবিক সম্মান প্রদর্শন করা হচ্ছে, আমরা সবই বুঝি। আমরা ঘাস খাই না। একটা ঘনঘোর অন্ধকারের মধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, অনেক আগে থেকে অবস্থান করছি, সেটি আরো আরো গাঢ় হচ্ছে। আদালতে যদি রাষ্ট্রের নিরাপত্তা না থাকে, রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে যদি আদালত জনগণের পক্ষে রায় না দেয়, আমাদের প্রশ্ন করাটাও বিপজ্জনক।